লিওনেল মেসি টাই ব্রেকারে প্রথম শটটা নিতে গেছেন, মারলেন একটা পানেনকা, লাগলো সেটা গোল ফ্রেমে এবং সেখান থেকে বল গেল বাইরে। ফিরে আসলো 2016-র কোপা আমেরিকার ফাইনাল, আরও একবার ইউএস এর মাঠ, আরও একবার লিওনেল মেসি, আরও একবার টাই ব্রেকার লিওনেল মেসি মিস করে গেছেন। এবং তখন বোধহয় আর্জেন্টিনার সমর্থকদের আত্মা উড়ে গিয়েছিল, আর্জেন্টিনা কি তাহলে আসলেই বিদায় নিচ্ছে? এরকম একটা সমীকরণের সামনে দাঁড়িয়ে গিয়েছিল আর্জেন্টিনার এবারের কোপা আমেরিকার ভাগ্য। এই ইকুয়েডরের গোলকিপার আলেকজান্ডার ডমিঙ্গেজ তিনি লিওনেল মেসিকে জড়িয়েও নিয়েছিলেন, কারণ তিনিও বুঝতে পারছিলেন মেসির মনের অবস্থা এবং তিনিও আঁচ করতে পারছিলেন তার দলের সামনে এখন জয়ের সুবর্ণ সুযোগ আছে। কিন্তু দিন শেষে আর এই গোলকিপার নায়ক হয়ে যেতে পারেন নাই, কারণ অন্য পাশে আছেন এমন এক গোলকিপার যার নামের সঙ্গে আপনি দৈত্য শব্দটা লাগিয়ে দিতে পারেন। মেন্টালিটি মনস্টার, এই শব্দটা মূলত ব্যবহার করেন সাবেক লিভারপুল কোচ ইয়র্গেন ক্লপ। এই শব্দটা খুব ভালো মতো ব্যবহার করা সম্ভব এখন। এমিলিয়ানো মার্তিনেজের জন্য তিনি যখন টাই ব্রেকারে দাঁড়ান, এখন অন্য যে কোনো ফুটবলারের অন্ততপক্ষে আজকের ঘটনার পরে এমিলিয়ানো মার্তিনেজ যদি সামনে থাকে তাহলে পরের বার টাই ব্রেকার নেওয়ার সময় সম্ভবত দুবার ভাবতে হবে। এই ঘটনা তিনি আগেও ঘটিয়েছেন, এই ঘটনা তিনি আবার ঘটালেন এবং লিওনেল মেসি আর আর্জেন্টিনাকে টেনে তুলে ধরলেন এই আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ, যিনি মেন্টালিটি মনস্টার। আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডর কোপা আমেরিকার এই কোয়ার্টার ফাইনালে আপনি যা দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে নাম্বার 1 এই একজনই, মার্তিনেজ দ্য মনস্টার। শুরুটা করা যাক ম্যাচ শেষে এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে যা বলেছেন রদ্রিগো দে পল, সেই কথাটা দিয়ে। তিনি বলছেন উই হ্যাভ অ্যান অ্যানিমাল ইন গোল, মানে তাদের দলে একটা দৈত্য পশু, আপনি যাই বলেন না কেন, তিনি একদম এই শব্দটাই ব্যবহার করেছেন, অ্যানিমাল, দৈত্যও না, অ্যানিমাল। এবং এমিলিয়ানো মার্তিনেজ আসলে যা যা করেন, যা যা করেছেন, সেগুলো আপনি কোনোভাবে কোনো ভাষায় কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না সম্ভবত। এই হচ্ছে তার সেকেন্ড সেভটা। এখন আপনি টাই ব্রেকার ইকুয়েডরের সঙ্গে আপনি হারতে বসেছেন, আপনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এই সেভের পর টাই ব্রেকারে এমন একটা সেভ দেওয়ার পর এরকম নাচে কে? এটা কার আছে? এইগুলো কে পারে? প্রথম দুটো শটে তিনি সেভ করলেন, মেসিকে তিনি বাঁচালেন। মেসি তো প্রথম শটটা মিস করে গিয়েছিলেন, এরপরে ইকুয়েডরের যিনি কিক নিতে আসলেন সেটা তিনি সেভ করলেন, সেকেন্ড কিকটাও তিনি সেভ করলেন এবং তারপরে তার ওই উদ্দাম নাচ। তখনই বোধহয় আর্জেন্টিনার সমর্থকরা বুঝতে পারলেন এমিলিয়ানো মার্তিনেজকে অন্তত পক্ষে ইকুয়েডরের এই ফুটবলাররা টপকাতে পারবেন না। এবং আরও একবার তাই হলো, টাই ব্রেকারে নায়ক বনে গেলেন মার্তিনেজ, বাঁচালেন আর্জেন্টিনাকে। এবং মার্তিনেজের টাই ব্রেকারের রেকর্ড এখন এত ভালো, এই রেকর্ডের দিকে তাকালে আপনি সেটা বুঝতে পারবেন। তিনি 2021 থেকে আর্জেন্টিনার জাতীয় দলের গোলকিপারের দায়িত্ব পালন করছেন এবং ওই কোপা আমেরিকা থেকে আরেকটা কোপা আমেরিকা, এর ভেতরে সব মিলিয়ে মোট 4 বার তিনি টাই ব্রেকারের মুখোমুখি হয়েছেন, 4 বারই তিনি তার দলকে জিতিয়েছেন। এবং ফুটবল ইতিহাসে সমৃদ্ধ যতগুলো রেকর্ড আছে টাই ব্রেকারে, তার ভেতরে এমিলিয়ানো মার্তিনেজ এখন ঠিক ওপরের দিকে থাকবেন। 2021-এর কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার সঙ্গে তিনি টাই ব্রেকারে প্রথম নায়ক হয়েছিলেন। এরপরে ফিফা ওয়ার্ল্ড কাপে দুবার, একটা তো সেই ফেমাস ফ্রান্সের বিপক্ষে ওয়ার্ল্ড কাপের ফাইনাল, আর এবার 2024-এ এসে ইকুয়েডরের সঙ্গে এই জায়গায় এমিলিয়ানো মার্তিনেজ যা করলেন, নায়ক বনে গেলেন। মার্তিনেজকে নিয়ে কথা বলা অবশ্যই এখানেই শেষ নয়। যাকে এত কথা বলা হচ্ছে, এত দৈত্য, এত অ্যানিমেল, তিনি যখন টাই ব্রেকারে জিতলেন এরপর তিনি কি করলেন? তিনি প্রথম যে কাজটা করলেন, তিনি ইকুয়েডর গোলকিপার ডমিঙ্গেজের কাছে গেলেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। গোলকিপারদের ভেতরে একটা আলাদা বন্ধুত্বপূর্ণ অবস্থা সব সময় থাকে। এমিলিয়ানো মার্তিনেজ ওই রকম অবস্থাতেও, ওই হিংস্রতার ভেতরেও ভুলে যান নাই। তিনি দিন শেষে একজন গোলকিপার, অপোনেন্ট গোলকিপারকেই তিনি সবার আগে খুঁজে নিয়েছেন। এই ম্যাচের জয়ের নায়ক এমিলিয়ানো মার্তিনেজ। আরও অন্যভাবে এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে এমিলিয়ানো মার্তিনেজের একটা ছবি। টাই ব্রেকারের সময় লিসান্দ্রো মার্তিনেজ আর মাঠে ছিলেন না, তাকে সেকেন্ড হাফে তুলে নেওয়া হয়েছিল। এই ছবিটা ম্যাচে আরও গুরুত্বপূর্ণ ছিল। এটা দেখে মনে হতে পারে যে এমিলিয়ানো মার্তিনেজ বোধহয় একটা সেভ করেছেন, কিন্তু তিনি আসলে সেভ করেন নাই। ম্যাচ চলার সময় একটা পেনাল্টি পেয়ে গিয়েছিল ইকুয়েডর এবং ডিজার্ভিংলি তারা ম্যাচের সমতায় তখন ফিরতে পারত, কিন্তু এমিলিয়ানো মার্তিনেজের বিপক্ষে ওই
পেনাল্টি কিকটা এনার ভ্যালেন্সিয়া মেরেছিলেন, অন্যদিকে মার্তিনেজকে তিনি বোকা বানাতে পেরেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজের ভাগ্যকে আর বোকা বানানো হয়নি তার। বার পোস্টে লেগে ওই বলটা ফেরত এসেছিল এবং তখন আর ইকুয়েডরের ম্যাচে ফেরা হয় নাই। ইকুয়েডর ম্যাচে ফিরল 91 মিনিটে, যখন আর্জেন্টিনা ভেবেছিল ম্যাচটা বোধহয় তাদের কাছে চলে আসছে। এই মিসের পরে এমিলিয়ানো মার্তিনেজ আবার তার সেই নাচ দেখিয়েছেন। তখনও অনেকে মনে ভেবেছিলেন যে ম্যাচটা বোধহয় আর্জেন্টিনা বের করে আনতে পারছে, যদিও গল্প অনেকভাবে জমেছে, অনেকভাবে পাল্টেছেও। মার্তিনেজ এই ম্যাচেও একেবারে ম্যাচের প্রথম দিকে 10-15 মিনিট সময়ের ভেতরে একটা দুর্দান্ত সেভ করেছেন। ওই সেভে তিনি তার দলকে আটকে রেখেছিলেন গোল খাওয়ার হাত থেকে অন্তত পক্ষে, যদিও ওই 91 মিনিটে যে গোলটা তাকে হজম করতে হয়েছিল তাতে আর তার কিছু করার ছিল না। এবং এটাই আমাদের 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আর্জেন্টিনার লাকি স্কেপ। এই যে আর্জেন্টিনা বেঁচে গেল, আর্জেন্টিনা এই ম্যাচে একদমই সুবিধা করতে পারে নাই, তাদেরকে একদমই কমফোর্টেবল মনে হয় নাই। ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো সময়ই ইকুয়েডরের চেয়ে আর্জেন্টিনা ভালো ফুটবল খেলেছে এমন দাবি ফুটবল ম্যাচ যারা দেখেছেন তারা সম্ভবত কেউ করতে পারবেন না। কিন্তু ইকুয়েডর সম্ভবত ম্যাচ শেষে অনেক বেশি আক্ষেপে পড়বে। এক গাদা সুযোগ তাদের কাছে এসেছিল কিন্তু তারা কাজে লাগাতে পারে নাই। ম্যাচের প্রথম 20 মিনিট যদি আপনি হিসাব করেন তখন ইকুয়েডর 3টা শট নিয়েছে গোলে, আর আর্জেন্টিনা ততক্ষণে 0। আর্জেন্টিনা ম্যাচে তখনও পর্যন্ত ছিল না। ইকুয়েডরের সার্মিয়েন্তো অথবা কাইসেদো তারা সবাই যদি আরেকটু নিখুঁত হতে পারতেন তাহলে হয়তো আর্জেন্টিনার বিপক্ষে লিডটাও ইকুয়েডর পেতে পারত। এবং আপনি যখন ম্যাচের স্ট্যাট দেখবেন পুরো ম্যাচের, এই যে হচ্ছে ফুল ম্যাচের স্ট্যাট যেখানে 1-1 সমতা, আপনি এক্সপেক্টেড গোলের রেশিও হিসাব করলে জানেন আর্জেন্টিনার যা এক্সপেক্টেড গোল রেশিও ইকুয়েডরের সেটা প্রায় দ্বিগুণ। এবং শর্টস অথবা শর্টস অন টার্গেট, বল পজেশন, এই সব কিছু আমাদেরকে বলছে আর্জেন্টিনার বিপক্ষে ইকুয়েডর হাড্ডাহাড্ডি লড়াই করেছে এবং আর্জেন্টিনা সাফারও করছিল। ফিজিক্যালি দিক থেকে আপনি ইকুয়েডরকে অনেক বেশি এগিয়ে রাখতে পারেন। আর্জেন্টিনাও ফিজিক্যাল ফুটবলটা খেলার চেষ্টা করছিল কিন্তু ইকুয়েডরের সঙ্গে তারা পেরে ওঠে নাই। 4-1-4-1 ফরমেশনে স্টার্ট করেছিল ইকুয়েডর এবং এবারের টুর্নামেন্টে কেন তাদেরকে কোপা আমেরিকার অন্তত পক্ষে ডার্ক হর্স বলা হচ্ছিল সেটা তারা আর্জেন্টিনার বিপক্ষে প্রমাণ করেছে। এই স্ট্যাটগুলো তার প্রমাণ, যদিও দিন শেষে তাদেরকে আক্ষেপটা সঙ্গী করেই ফিরতে হয়েছে কোপা আমেরিকায়, তাদের বিদায়টা নিতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে হেরে। নাম্বার 3, মেসি যে ম্যাচটা ভুলে যেতে চাইবেন কিন্তু শেষ পর্যন্ত ভুলতে পারবেন না। মেসি পেরুর বিপক্ষে খেলেন নাই আর্জেন্টিনার হয়ে, এই ম্যাচে তিনি ফিরলেন কিন্তু তাকে খুঁজে পাওয়া গেল না। ওই যে প্রথম 20 মিনিটের কথা বলছিলাম, ওই প্রথম 20 মিনিটে লিওনেল মেসি বলে বোধহয় 3 থেকে 4 বারের বেশি টাচও করতে পারেন নাই। মেসি ইনফ্যাক্ট নিজের জায়গায় দাঁড়িয়েছিলেন, কারণ একে তো তিনি ইনজুর্ড, তাকে কোনো মতে নামিয়ে দেওয়া হয়েছে। লিওনেল স্কালোনি তাকে নামিয়েছেন এই কারণেই, যেহেতু এই ম্যাচে কোনো এক্সট্রা টাইম নাই, তাই আপনি যদি 90 মিনিটের ভেতরে খেলা সমতায় থাকে সরাসরি টাই ব্রেকারে, এবং টাই ব্রেকারের গ্যারান্টি কে দিতে পারে? এবং তাই তো হলো, শেষ পর্যন্ত 1-1 সমতায় থাকার পর ম্যাচটা তো এক্সট্রা টাইমেই গড়ালো এবং এই কারণে আর্জেন্টিনার জন্য বেশ কঠিন হয়ে গেল। কিন্তু মেসি আসলে যে কারণে এই ম্যাচটা ভুলে যেতে চাইবেন তার কারণ হচ্ছে মেসির এই হিট ম্যাপ। মেসি পুরো ম্যাচে 32টা মাত্র টাচ করতে পেরেছেন এবং এরকম কোনো রেকর্ড, এরকম বাজে রেকর্ড লিওনেল মেসির ক্যারিয়ারেই আর নাই। 2011 থেকে এই 2024 পর্যন্ত যতগুলো মেজর টুর্নামেন্ট আছে আর্জেন্টিনার জার্সিতে, কোপা আমেরিকা, ওয়ার্ল্ড কাপ, এইগুলোর কোনোটাতেই মেসি এত কম বলে টাচ করেন নাই। এবং তার হিট ম্যাপ দেখুন, তিনি আসলে একটা জায়গায় দাঁড়িয়েই পুরো ম্যাচটা পার করে দিচ্ছিলেন, তারপরে গিয়ে ওই পেনাল্টি মিস। বেঁচে গেছেন অবশ্য, যে তাকে বাঁচিয়ে দিয়েছেন আসলে এমিলিয়ানো মার্তিনেজ। মেসি ফিট না থাকলে আর্জেন্টিনার জন্য তাকে খেলানোটা একটা বিলাসিতা কিনা, এই প্রশ্নটা বোধহয় এই ম্যাচের পর তোলাই যায়। মেসি এই ম্যাচটা আসলে ভুলে যেতে চাইবেন, তার এই ম্যাচটা মনে রাখার কোনো কারণ নাই, কিন্তু তারপরও আর্জেন্টিনা এই ম্যাচে ফার্স্ট যে অ্যাটাকটা করলো সেখানে মেসির একটা অবদান আছে। ইন্টারেস্টিংলি ওই যে 20-25 মিনিটের পর থেকে আস্তে আস্তে আর্জেন্টিনা একটু একটু করে ম্যাচে ফেরা শুরু করলো এবং মেসির একটা থ্রু পাস নিকো গনজালেজ রিসিভ করতে পারলে হয়তো ওখান থেকে ভালো একটা কিছু আসতে পারতো। এবং আর্জেন্টিনা যে ম্যাচে ফিরলো এবং ম্যাচে যে লিড নিল তার পেছনে লিওনেল মেসির একটা কর্নার কিকেরই অবদান আছে। মেসির একটা কর্নার কিক, সেখান থেকে নিয়ার পোস্টে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার হেড করেছিলেন, ফার পোস্টে ছিলেন লিসান্দ্রো মার্তিনেজ, যিনি আর্জেন্টিনা জার্সিতে নিজের প্রথম গোলটা পেয়েছেন, তাতে আর্জেন্টিনা লিড নিয়েছিল। এইরকম একটা ম্যাচে আর্জেন্টিনা লিড নেওয়াটা খুব বেশি জরুরি ছিল, কিন্তু আর্জেন্টিনা যে কাজটা করতে পারে নাই সেটা হচ্ছে সেকেন্ড হাফে তারা একদমই নিজেদের স্বভাব সুলভ খেলাটা
খেলতে পারে নাই। লিসান্দ্রো মার্তিনেজের এই উল্লাসটা খুব বেশিক্ষণ এই ম্যাচে তাই আর টেকে নাই। আর্জেন্টিনা পুরো টুর্নামেন্ট জুড়ে একটাই গোল হজম করলো এবং সেই গোল থেকেই তাদের বিদায় ঘন্টা প্রায় বেজে যেতে বসেছিল। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে আর্জেন্টিনা ফার্স্ট হাফে একবারই গোল করলো, সেটাও এই ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে, কিন্তু তারপরও আর্জেন্টিনা স্বস্তিতে ম্যাচটা শেষ করতে পারলো না। এবং এটাই আসলে পয়েন্ট নাম্বার 4, যে কোপা আমেরিকা জেতাটাও খুব একটা সহজ না। যে কোনো দল আপনার বিপক্ষে যদি 90 মিনিট পর্যন্ত সমতায় থাকতে পারে তাহলে আপনি তাদেরকে ম্যাচটা টাই ব্রেকার পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেন এবং তারপর তো যে কোনো কিছুই ঘটতে পারে। কিলিয়ান এমবাপ্পে দাবি করেছিলেন না যে ইউরো জেতা আসলে সহজ না, ইউরো জেতা আসলেই সহজ না, কিন্তু কোপা আমেরিকা তার আপন গুণেই অন্যরকমভাবে কঠিন। এবং কনমেবলের যে টুর্নামেন্টগুলো হয় সেটা আপনি কোপা সুদ আমেরিকানার কথা বলতে পারেন অথবা কোপা লিবার্তাদোরেসের কথা বলতে পারেন, এগুলোর কোনো টুর্নামেন্টেই 90 মিনিটের পরে এক্সট্রা টাইমের ব্যবস্থা নাই, ও একমাত্র ফাইনাল ম্যাচ বাদে কোপা আমেরিকাতেও নিয়মটা আসলে তাই। আর্জেন্টিনার জন্য তাই এই ম্যাচটায় বেঁচে যাওয়া আসলেই লাকি এসকেপ। এরপরে আর্জেন্টিনার কি পয়েন্ট নাম্বার 5, আর্জেন্টিনার এর পরের ম্যাচ অর্থাৎ সেমিফাইনালে হয় ভেনেজুয়েলা না হয় কানাডা। এই কানাডার সঙ্গে আর্জেন্টিনা গ্রুপ স্টেজে খেলেছে, তাদেরকে হারিয়েছে। আর এই ভেনেজুয়েলা এবারে টুর্নামেন্টের সারপ্রাইজ প্যাকেজ বটে, কিন্তু তারা আসলে দারুণ ধারাবাহিক, সেটা তারা ওই লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে অন্তত পক্ষে দেখিয়েছে। আর্জেন্টিনার সামনে আর মাত্র 2টো ম্যাচ, শুনলে সেরকমই মনে হচ্ছে যে আর 2টো ম্যাচ জিততে পারলেই আর্জেন্টিনা আরও একবার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন, কিন্তু পথটা একদমই সহজ হবে না। আর্জেন্টিনার এবারের এখনকার পর্যন্ত যা পারফরমেন্স সেটাও ঠিক আর্জেন্টিনা সুলভ নয়, কিন্তু কোপা আমেরিকা জিততে গেলে আপনাকে অনেক রকম পারফরমেন্সের ভেতর দিয়ে যেতে হবে, এরকম আপস থাকবে, ডাউনস থাকবে। এবং আর্জেন্টিনা আজ যেভাবে ম্যাচটা জিতলো সেটা আর্জেন্টিনাকে আগামী 2 ম্যাচে অন্তত পক্ষে সেইটুকু জ্বালানি দেওয়ার কথা বাকি টুর্নামেন্টে, যাতে তাদের এইভাবে করে ডুবতে না হয়। আর্জেন্টিনা এবং ইকুয়েডরের এই ম্যাচটায় আর্জেন্টিনার পারফরমেন্স আপনার কেমন লাগলো জানিয়ে দিতে পারেন আমাদেরকে কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.